আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। আমাদের পরবর্তী ক্লাস টেস্ট অর্থাৎ ক্লাস টেস্ট 1 সোমবার রাত 8:30টায় হবে। আমি ইমেল করে সবাইকে জানাই দিব। গুগল ক্লাসরুমে কোশ্চেন ওপেন হয়ে যাবে 8:30টায়। আমাদের এখনকার চ্যাপ্টার হচ্ছে গ্যাস লুপ। আমরা এটা অলরেডি শুরু করছি। গ্যাস লুপ মানে এয়ার, ফুয়েল, প্রোডাকশন, কম্বাশনস, এই ওয়ার্কিং ফ্লুইডটা যে পাথ ফলো করে সেটাকে আমরা গ্যাস লুপ বলি, এবং এর আশেপাশে অর্থাৎ ফুয়েল যখন আসে সেটাকে আমরা এই লুপে ঢুকে ফেলি। অর্থাৎ চিমনি, এয়ার প্রিহিটার, তারপর ডাস্ট কালেক্টর, ফার্নেস, এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার প্লাস ফুয়েল সিস্টেম সবকিছু গ্যাস লুপের মধ্যে পড়ে। এর মধ্যে যেমন ধর ইকোনমাইজার ওয়াটার লুপে পড়ে, গ্যাস লুপে পড়ে। তারপর মনে করি এয়ার প্রিহিটার একদিক দিয়ে যাবে এয়ার, আগে যাবে গ্যাস। এটা গ্যাস লুপের মধ্যে পড়ে, কিন্তু লুপের মধ্যে দুইবার এয়ার প্রিহিটার থাকে। আর ইকোনমাইজার গ্যাস লুপে থাকে, ওয়াটার লুপে থাকে। কারণ ইকোনমাইজারে হিটটা আসে ফ্লু গ্যাস থেকে, হিটটা যায় ওয়াটারে। ওয়াটার হচ্ছে ওয়ার্কিং ফ্লুইড লুপ, আর গ্যাসটা হচ্ছে গ্যাস লুপ, ফ্লু গ্যাস। তাহলে আমরা বিভিন্ন রিমুভাল টেকনিক আলাপ করলাম। ওয়েট, ড্রাই আমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের মধ্যে গ্র্যাভিটেশনাল, ইনার্শিয়াল ইত্যাদি। এখন আমাদের রিমুভাল টেকনোলজি হচ্ছে নক্স। তুমি এটা একটা গ্যাস, সুতরাং এটা তো তুমি আর ডাস্ট কালেক্টর দিয়ে কালেক্ট করতে সেপারেট করতে পারবে না, এটার জন্য টেকনোলজি লাগবে। এখন নর্মালি এক সময় ছিল, টেকনোলজি বলতে বোঝায় এক ধরনের বার্নার, যেমন এলএনবি, লো নক্স বার্নার। লো নক্স বার্নার। তারপর হচ্ছে ওভার ফায়ার ইয়ার। এটা মানে পার্থক্য, সামান্য পার্থক্য আমি একটু আলাপ করবো। ওভার ওএফএ বলে, তোমরা যদি ওয়েবসাইটে দেখো ওএফএ বললেই হবে, ওভার ফায়ার এয়ার। অর্থাৎ কম্বাসন চেম্বারের কম্বাসন জোনের উপরে একটু এয়ার দেওয়া, ওই এয়ারের মাধ্যমে কম্বাসন কমপ্লিট করা, কিন্তু নক্স কমান। তোমাদের মনে রাখতে হবে নক্সের সোর্স হচ্ছে ফুয়েল এবং ইয়ারের নাইট্রোজেন। এখন আমরা মূলত যে নাইট্রোজেনের কথা বলতেছি নক্স, এটা হচ্ছে আমরা বলি থার্মাল নক্স। থার্মাল নক্স বলতে বোঝায় যে নক্স অ্যাটমসফিয়ার অর্থাৎ এয়ার যেটা ঢোকাচ্ছে সেই এয়ারের নাইট্রোজেন থেকে যে নক্সটা হবে, দ্যাট ইজ কল থার্মাল নক্স। আর ফুয়েলের মধ্যে যে নাইট্রোজেন, এটা থাকতে পারে নাও থাকতে, ফুয়েলের মধ্যে যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেন থেকে যে নক্স, সেটা হচ্ছে ফুয়েল নক্স। আমরা মেইনলি টকিং অ্যাবাউট থার্মাল নক্স। এবং মনে রাখতে হবে নক্স তৈরি হওয়ার জন্য হিউজ টেম্পারেচার দরকার। কারণ আমি আগেও বলছি,
তোমরা জানো যে নাইট্রোজেনকে আমরা ইনার্ট বলে আসতেছিলাম। হ্যাঁ, ইনার্ট লো টেম্পারেচার 700°C নিচে যদি হয় নক্স প্রোডাকশন নেগলিজিবল। কিন্তু যদি নক্স টেম্পারেচার, যদি কম্বাশন টেম্পারেচার 1300 হয়, তোমরা জানো কম্বাশনের টেম্পারেচার অ্যারাউন্ড 1500°C। 1300-এর উপরে হলেই নক্স হবে। আর নক্সের সমস্যাগুলো বলছি, এটা মানুষের শরীরের জন্য খুবই খারাপ, নক্সটা রিমুভ করতে হবে। তাহলে ওভার ফায়ার এয়ার, ফ্লু গ্যাস রিসার্কুলেশন, এটা চিটাং পাওয়ার স্টেশনে আছে, এটা খুব এটা সব জায়গায় মনে থাকে। অর্থাৎ ফ্লু গ্যাসকে রিসার্কুলেট করে আবার কম্বাশন চেম্বারে এয়ারের সঙ্গে ঢুকাই দাও। পরে আসতেছে। নেক্সট হচ্ছে সিলেক্টিভ ক্যাটালিটিক রিডাকশন, রামপালে আছে, এটা ইউজ হচ্ছে বাংলাদেশে, এটা খুব ভালো টেকনিক। আরেকটা হচ্ছে নন ক্যাটাল, এটা আমরা আলাপ করবো। আচ্ছা, আমরা এসসিআর আলাপ করার আগে বিভিন্ন কম্বাশন টেকনোলজি ফর নক্স রিমুভাল আমরা সংক্ষেপে একটু বলব। লো নক্স বার্নার, combustion airflow is divided into about 30% of primary air and about 70% of secondary air. Low NOx বার্নারে মনে করো তোমাদের প্রথমে জানতে হবে কম্বাশনের জন্য কি পরিমাণ এয়ার দরকার। একটা ফুয়েল তুমি দিচ্ছ, এই ফুয়েল বার্ন করতে কি পরিমাণ এয়ার দরকার, তোমরা এটা প্রথমে জানো। জানার পরে 1 গ্রাম ফুয়েলের জন্য যদি 10 গ্রাম এয়ার লাগে, 10 গ্রাম এয়ার ঢুকাও। এখন 30% মানে 3 গ্রাম, 70% মানে 7 গ্রাম। তবে মনে রাখতে হবে 1 গ্রাম ফুয়েলের জন্য যদি 10 গ্রাম লাগে, মানে এটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, বাস্তবে তার থেকে বেশি নিতে হয়, এক্সেসিয়ার দিতে হয়। আচ্ছা, এখন লো নক্স বার্নারে এয়ারটাকে ভাগ করা হয় প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি ফুয়েলের সঙ্গে ঢুকে যায়। এ রিচ ফুয়েল ইন দ্য প্রাইমারি এয়ার ফ্লো জোন অ্যান্ড ফুয়েল লিন ইন দ্য সেকেন্ডারি এয়ার ফ্লো জোন আর ইন্টেনশনালি জেনারেটেড। তাহলে 30% এয়ার দিলা, ফুয়েলটা পুরোটাই দিলা, তাহলে তো এই জায়গাটা একেবারে ফুয়েল রিচ একটা জোন হইল, কম্বাশন ইনকমপ্লিট। অ্যাট দ্য সেম টাইম টেম্পারেচার কম, যেহেতু এই বাড়তি ফুয়েল আছে, মানে মূল উদ্দেশ্য হচ্ছে কম্বাশনটা কমপ্লিট করতে হবে। তোমার মনে রাখতে হবে কার্বন মনোক্সাইড যেন আবার জেনারেট না করে। ইনকমপ্লিট কম্বাশন হলে সিও জেনারেট করে, সেটাও খারাপ। তাহলে আমাদের কম্বাশনটা কমপ্লিট হবে, কিন্তু আমরা একটু এয়ার বেশি দিব, কোনো সমস্যা নেই, কিন্তু পিক টেম্পারেচার, ফ্লেম টেম্পারেচার এটা কমে যাবে। এটা যদি আমরা করতে পারি, নক্স কমে যাবে। তাহলে ফুয়েল রিচ ইন দ্য প্রাইমারি এয়ার ফ্লো zone and fuel lean in the secondary air flow zone are intentionally generated. NOx reduction may be attained to a great extent due to a lower firing temperature or flame temperature led by fuel rich, also by fuel lean combustion at the secondary air flow zone, whereas secondary excess air performs a complete combustion of the whole burner unit at outer edges of fuel rich gas flows. Ultimately পুরোটাই বার্ন হবে, কিন্তু ভাগ হয়ে যাবে। 2 স্টেজ ভেঞ্চুরি ফার্নেস, এটা একটা ছবি দেখানো হলো। এই যে এইটা তোমার ফার্নেস, এখানে তোমার ফুয়েল এবং এয়ার ঢুকতেছে, ফুয়েল এবং এয়ার, প্রাইমারি এয়ার। মনে করো এখানে 30% এয়ার ঢুকতেছে, তাহলে বাকি 70% এয়ার এই দিকে ঢুকবে, দ্যাট ইজ সেকেন্ডারি এয়ার। কম্বাশন কমপ্লিট হয়ে গেলে শেষ হয়ে গেল। এই কম্বাশনের মাধ্যমে এটাকে আমরা এটা এক ধরনের লো নক্স বার্নার। আচ্ছা, এই ধরনের কম্বাশন ইকুইপমেন্ট যদি তুমি ইউজ করো, তোমার নক্স কম হবে। কিন্তু আমরা যেটা নিয়ে বেশি ইন্টারেস্টেড, এসসিআর, সিলেক্টিভ ক্যাটালাইটিক রিডাকশন, এসব বার্নার ইউজ করার পরেও, মানে অর্থাৎ নর্মাল বার্নার আমি ইউজ করবো না, এসব বার্নার ইউজ করবো, করার পরেও আমি এসসিআর ইউজ করবো, যার জন্য এটা পরে আসতেছে। মানে আজকাল এনভায়রনমেন্ট এরকম। স্যার 30% আর 70% এর কারণটা কি স্যার? মানে স্যার 50-50 করলেও তো হয় স্যার, এমনিতে তো ফুয়েল না, সেটা তো হ্যাঁ, সেটা হবে, এটাতে স্টাডি, এটা এক্সপেরিমেন্ট স্টাডি, এটা করে এইভাবে করে দেখা গেছে নক্স কম। তুমি 30 কেন, তুমি 40-60 করতে পারো না, তা তো নক্স কম। এখন যদি দেখা যায় যে 30% বেশি নক্স কম হয়,
আবার বেশি কমাইলে কম্বাসন ইনকমপ্লিট, তাই না? বেশি লিন হয়ে তোমার মনে রাখতে, বেশি লিন হইলেও কম্বাসন হয় না, বেশি রিচ হলেও হয় না। আবার নক্স এগুলি সব এক্সপ্লেন করে এগুলি একটা অপটিমাম কথাবার্তা। হ্যাঁ, এখনো রিসার্চ হচ্ছে, এটা অ্যাপ্রক্সিমেট বলা হয় 30%, কোনো জায়গায় দেখবো 40-60 হইতে পারে, কোনো সমস্যা নেই, ডিপেন্ডস অন দ্য টাইপস অফ কম্বাসন ফার্নেস। এটা একদম বাধ্য ধরা কথা এখানে বলা হয়, এই ফার্নেসের জন্য এইরকম একটা ডিজাইন করা হয়েছে। বুঝা গেছে? জি স্যার। এটা একদম 30% বলছি। ওভার ফায়ার এয়ার সিস্টেমস ডাইভার্ট, এই যে লো নক্স বার্নার, সেকেন্ডারি এয়ার আর ওভার ফায়ার এয়ারের মধ্যে পার্থক্য কি বুঝতে হবে। ওভার ফায়ার এয়ার সিস্টেমস ডাইভার্ট a portion of the combustion air away from the primary combustion zone। প্রাইমারি কম্বাসন জোন থেকে বের আলাদা করে নিতে, ওইটা আলাদা। ওভার ফায়ার এয়ার provides the needed turbulence for mixing of volatile with air for combustion। ফুয়েলের মধ্যে কিছু ভোলাটাইল অংশ থাকে, ওটাকে সে টার্গেট করে। This air is generally not heated and is injected through a series of nozzles usually located on the back and or front wall of the furnace। এটা একটা ওয়েবসাইট থেকে নেওয়া। এখানে দেখো এগুলি তোমার মেইন ফুয়েল, মনে করো অ্যারাউন্ড 80% অফ দ্য ফুয়েল, 85%, এটা ভ্যারি করে। এখন এইটা হচ্ছে আমার ওভার ফায়ার, একদম এটাও একটা কম্বাসন অংশ। এটা পরে আসছে, এটা হচ্ছে রিবার্ন। অর্থাৎ রিবার্ন মানে মনে করো তুমি কোল বার্ন করতেছো, আবার কিছু বার্নিং হবে গ্যাস দিয়ে, এটাকে বলে ন্যাচারাল গ্যাস রিবার্নিং। আবার কোল দিয়ে কোলও রিবার্নিং হইতে পারে, তাতে অ্যাডভান্টেজ পাওয়া যায় না। তাহলে এই রিবার্নিং একটা জিনিস, কিন্তু বার্নিং এর উপরে যখন তুমি এয়ারটা ঢুকাবা, দ্যাট ইজ কল ওভার ফায়ার। এই ওভার ফায়ার এয়ারে ভোলাটাইল অংশগুলো তুমি বার্ন করবা, এতে করেও নক্স কমে যায়। এটা একটা টেকনোলজি ওভার ফায়ার এয়ার। তাহলে সেকেন্ডারি এয়ার হইলে এয়ারটা এখান দিয়ে ঢুকতো, কিছু এখান দিয়ে ঢুকতো, কম্বাসনে ঢুকতো, কিন্তু এখানে আলাদা করে দিয়েছে। নেক্সট হচ্ছে ফ্লু গ্যাস রিসার্কুলেশন। ফ্লু গ্যাস ইজ টেকেন ফ্রম দ্য ডাউনস্ট্রিম অফ দ্য স্টিম জেনারেটর অ্যান্ড কম্বাইন উইথ কম্বাসন এয়ার। ফ্লু গ্যাস যখন বেড়ে যাবে, সেখান থেকে একটু নিবা, নিয়ে যে এয়ারটা ঢুকবে তার সঙ্গে মিশাই দিবা, ঢুকে যাবে। The flue gas has higher specific heat capacities than air, so reduces peak flame temperature। একটু আগে যেটা বলছিলাম, কম্বাসন টেম্পারেচার মনে করো 1400 থেকে 1500, 1600, 1500 ধরলাম আমি। 1300 উপরে গেলে তোমার নক্স, হ্যাঁ নক্স, থার্মাল নক্স। তুমি যদি ফ্লু গ্যাস ঢুকাই দাও, এই ফ্লু গ্যাস স্পেসিফিক হিট এয়ার থেকে বেশি। তাহলে একটু যদি ফ্লু গ্যাস ঢুকাই দিই, তাহলে ওই ফ্লু গ্যাস তো আর হিট নেবে না, তার মধ্যে হিট আছেই, প্লাস যদিও নেয় সে অনেক হিট নেবে, অনেক হিট নিয়ে টেম্পারেচার কম বাড়বে, স্পেসিফিক বেশি টেম্পারেচার কম বাড়বে, এতে করে আমার পিক টেম্পারেচার কমে যায়। এটা ফ্লু গ্যাস রিসার্কুলেশন ইজ এ টেকনিক। এটা তোমরা যখন পরের সেমিস্টার ইনশাল্লাহ ইঞ্জিন করবা সেখানে আছে। আরেকটা টেকনিক হচ্ছে ন্যাচারাল গ্যাস রিবার্ন। Reburning involves natural gas being dosed into the furnace to create a secondary combustion। এটা ন্যাচারাল গ্যাস হতে পারে, এটা যে কোনো রিবার্ন হতে পারে, যে কোনো ফুয়েল হতে পারে। ন্যাচারাল গ্যাস রিবার্ন ইজ কমনলি ইউজ, কোলের সঙ্গে ন্যাচারাল গ্যাস। এই টেকনিক করে আমাদের মনে করে যে রিবার্ন ফুয়েল দিচ্ছ, কি ফুয়েল বলা হয়নি, গ্যাসে ঢুকাইলে মনে করো এখানে আবার এটা আর একটা জোন রিবার্ন, রিবার্ন। এই টেকনিক করে আমাদের কম্বাসনে নক্স কমে যায়। নক্স কমানোর অনেক টেকনোলজি, এগুলি করার পর নক্স যেটা হবে, এই করার পরেও নক্স কিছু থাকবে, সেই নক্সকে আমি তখন কি করব, এই নক্স হচ্ছে আমরা এই যে টেকনোলজি বলা হলো, এটা হলো কম্বাসন জেনারেটেড নক্স। কিভাবে কমানো যায়? কম্বাসন জেনারেটেড নক্স জেনারেট হয়ে গেল, কমায় জেনারেট করলে, এখন এই জেনারেটেড নক্স ফ্লু গ্যাস থেকে আমি বের করবো, দ্যাট ইজ এসসিআর। ওই জন্য বলা হইলো অনেক টেকনোলজি আছে, তার মানে এগুলি ইউজ কর, এটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, ফ্লু গ্যাস রিসার্কুলেশন ইউজ করতে পারো, এগুলি সব টাইপস অফ কম্বাসন। এগুলি ইউজ করার পরে তারপর যে ফ্লু গ্যাসটা হবে, অবশ্যই সেটাতে লো নক্স হবে, আমি আরো কমাতে চাই।
মনে করো 20 ppm পাস মিলিয়ন, এটা ডিপেন্ডস। সিলেক্টিভ ক্যাটালাইটিক রিডাকশন SCR ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা মাঝে মধ্যে আসে। আবিদ, স্যার রিবার্ন ফুয়েল হিসেবে স্যার আমরা কোন ফুয়েল গুলো ইউজ করতে পারি? নর্মালি ন্যাচারাল গ্যাস, এটি ক্লিন ফুয়েল। দেখা গেছে কোল ফায়ার্ড বয়লারে কোল রিবার্ন করলে নক্স কমতেছে না, তাহলে আমি কোল কেন ইউজ করি? বুঝা গেল? জি স্যার। এগুলি তোমাদের বিভিন্ন ওয়েবসাইট স্টাডি করতে হবে, কারণ বইয়ে এত কথা থাকে না, রিসেন্ট অ্যাডভান্সমেন্ট গুলো তো বই থাকে। আচ্ছা, বলি আর কি। আচ্ছা, SCR সিলেক্টিভ ক্যাটালাইটিক রিডাকশন ইজ ক্যাপেবল অফ NOx reductions efficiencies in the range of 7 to 90%. এটা একটা পাবলিকেশনে বলা আছে, ইনস্টিটিউট অফ ক্লিন এয়ার কোম্পানিজ। এই কোম্পানিজদের একটা, তারা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেয়, উপদেশ দেয়, তারা বলছে 2000 সালে হাইয়ার রিডাকশনস আর পসিবল বাট জেনারেলি আর নট কস্ট এফেক্টিভ। এই কথা বারবার আসে। অনেক কিছু আরো ভালো করা সম্ভব, বেটার, কিন্তু কত পয়সা আমি খরচ করি, তাই না? আমি তো পাওয়ার জেনারেট করতেছি, সব কিছু তো একটা ভ্যালু আছে, মার্কেট ভ্যালু আছে। পাওয়ার জেনারেট করলে যদি আমি 20 ppm থেকে যদি আমি 2 ppm আনতে চাই, আমার যে পরিমাণ কস্ট হবে সেটা তো আমার পাওয়ার জেনারেশন কস্ট বেড়ে যাবে, কারণ এটা ইনিশিয়াল কস্ট, মেনটেন্স কস্ট, ডিপ্রিসিয়েশন কস্ট সবের মধ্যে ঢুকে যাবে। তোমরা স্টাডি করছো, কস্ট এফেক্টিভ হবে। SCR can achieve high reduction efficiencies more than 70% or NOx concentrations as low as 20 ppm. 20 ppm এ যে 70% এফিসিয়েন্সি পর্যন্ত করতে পারে। আচ্ছা, এখানে এই ডায়াগ্রামে এইটা তোমার মনে করো নক্স ঢুকতেছে, এটা তোমার SCR। SCR তোমার নক্স ঢুকাইলে হবে না, সাথে একটা রিয়াজেন্ট লাগবে। রিয়াজেন্ট হচ্ছে নাইট্রোজেন বেসড রিয়াজেন্ট, অ্যামোনিয়া কিংবা ইউরিয়া। তখন কি হবে, এই দুটো রিয়াক্ট, এখানে ক্যাটালাইজ থাকবে মেটাল প্লেট, এই রিয়াকশন হয়ে এই নক্স ভেঙে যাবে, হয়ে যাবে নাইট্রোজেন ওয়াটার, নো নক্স। তাহলে এই দুইটা ঢুকাইলেও ক্যাটালাইজ বেড না থাকলে, ক্যাটালাইজ বেড হচ্ছে এটা সিলেক্টিভ বেড, ও নক্সকে টার্গেট করে তোমার রিয়াকশন হবে। থিওরি অফ অপারেশন, এখানে অনেক বিষয় বর্ণনা আছে, পরীক্ষায় যেভাবে চাবো সে পুরোটা লিখতে হবে, যেটা চাবো, যা যা প্রশ্ন করবো সেভাবে লিখতে হবে। থিওরি অফ অপারেশন, the SCR process chemically reduces the NOx molecule into molecular nitrogen and water. A nitrogen-based reagent such as ammonia or urea is injected into the ductwork downstream of the combustion. অবশ্য কম্বাসনের পরে ফ্লু গ্যাসটা বেড়ে গেছে, কোন জায়গায় করবো ডিপেন্ডস, কত টেম্পারেচার দরকার। ফ্লু গ্যাস তুমি জানো কম্বাসন মাত্রে ফ্লু গ্যাসটা বেড়ে গেল, এখন যাওয়ার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন টেম্পারেচার, সুতরাং যেই টেম্পারেচার সুটেবল ওই জায়গাটা বসানোর কথা, আদারওয়াইজ তোমাকে আবার হিট করতে হবে। The waste gas mixes with reagent and enters reactor module containing catalyst, vanadium, molybdenum, tungsten, active metal. The hot flue gas and reagent diffuse through the catalyst. The reagent reacts selectively with NOx with a specific temperature range. এই টেম্পারেচার মধ্যে হয়, এর কম বেশি হইতে চায় না, এটা যা টেম্পারেচার রেঞ্জটা কোয়াইট ওয়াইড, সমস্যা কিছু নেই। And in the presence of catalyst and oxygen, এয়ারও আমাদের ঢুকানো হয়, টেম্পারেচার, the amount of reducing agent আমরা কথা বলছি, কিছু এজেন্ট থাকে, হাইড্রোকার্বন হইতে পারে, অ্যালকোহল হইতে পারে, ওইটা একটা ফ্যাক্টর, এটা আমরা injected temperature, the amount of reducing agent, injection, design and catalyst activity are the main factors that determine the actual renewable efficiency. অনেক কিছু নির্ভর, টেম্পারেচার ঠিক হলো না,
ক্যাটালিস্টটা তোমার পয়জনিং হয়ে গেল, রিজেনারেট করলাম, ক্লিন করলাম, তোমার ডিজাইনটা কেমন, কারণ গ্রিডটা সেভাবে ডিজাইন করতে হবে, সার্ফেস এর বাইরে হবে। Catalyst is composed of active metals or ceramics with a highly porous structure. The catalyst configurations are generally ceramic, honeycomb, and pleated metal plate design. So, কথা এরিয়া বাড়ানোর জন্য মনে করে খাস কাটা এরিয়া বাড়াবে। The catalyst composition, type, and physical properties affect performance, reliability, catalyst quantity required, and cost. Catalyst activity is a measure of the NOx reduction rate. অবশ্যই অ্যাক্টিভিটি কম হলে রিঅ্যাকশন রেট কমে যাবে। এই যে আমরা যেটা আমি বলতেছি, তুমি একটা এসসিআর বসালে একেবারে ভালো এসসিআর, কিন্তু ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। তুমি যদি ক্যাটালিস্ট রিজেনারেট না করো তাহলে নক্স বেড়ে যাবে না? শুধু নক্স না, তখন আরো উল্টো কাহিনী হবে, নক্স তো বেরোবেই, ওই অ্যামোনিয়া ঢুকে চলে বেড়ে যাবে। তাহলে আমাদের কি হলো? ওই জন্য শুধুমাত্র মডার্ন ইকুইপমেন্ট বসালে হবে না, সেটাকে মেনটেন করতে হবে, ঠিকমতো কাজ হচ্ছে কিনা দেখতে হবে। ক্যাটালিস্ট ডিঅ্যাক্টিভেশন ইজ কজড বাই, তুমি জানো কেমনে ক্যাটালিস্ট ডিঅ্যাক্টিভেট হচ্ছে, সুতরাং তুমি যাই না যদি না জানা ভান করে বসে থাকো, আমি জানি না নক্স বেড়ে যাচ্ছে, আবার অ্যামোনিয়ার জন্য পয়সা দিয়ে অ্যামোনিয়া কিনছো, এটাও বের করে দিচ্ছ, দেশের তো ক্ষতি করে দিলাম, হবে না। Poisoning of active sites by flue gas constituents. Flue gas এর মধ্যে অনেক কিছু থাকবে। অ্যাক্টিভ সাইট, এই যে তুমি মনে করো ক্যাটালিস্ট বেড করলাম, যে পোরাস করা মানে বিভিন্ন একটা মাইক্রোস্ট্রাকচারের পোরাস, সেটা এই সাইডগুলো মনে ভিতরে ঢুকে পোরাসের ভিতরে ঢুকিয়ে বেড়ে যাবে মলিকুল। তো যে ঢুকবে সেই রিয়াক্ট করবে, এবং সে সবাইকে ঢুকতেও দিবে না, সাইজও কি হবে। তাহলে এই সাইটগুলো যদি নষ্ট হয়ে যায়, পয়জন হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে তো হবে। থার্মাল সিন্টারিং অফ অ্যাক্টিভ সাইটস ডিউ টু হাই টেম্পারেচার উইদিন রিঅ্যাক্টর, থার্মাল সিন্টারিং হয়, জমে যায়। ব্লাইন্ডিং, প্লাগিং, ফাউলিং অফ অ্যাক্টিভ সাইট, দিস আর দ্য কেমিক্যাল টার্মস। ফাউলিং, প্লাগিং, বন্ধ হয়ে যাওয়া। অ্যাক্টিভ সাইটস অফ অ্যামোনিয়া, সালফার, সল্টস and particular matter, and erosion due to high gas velocity. অনেক সময় অ্যাক্টিভ সাইড একেবারে ইরোশন হয়ে হাই ভেলোসিটি গ্যাস, ফ্লু গ্যাস একটা ভেলোসিটি আসবে, একটা ভেলোসিটি আসে, এবং সে যখন বের হয় তখন একটা ভেলোসিটি, সেটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারে পড়াবো, তখন একটা ভেলোসিটি লাগবে, আদারওয়াইজ সে কবে কি চিমনির উপরে যে বসে থাকে, কোনো মুভ করবে না। সুতরাং ভেলোসিটি দিয়ে তো আমরা বের করবোই, প্লাস চিমনি থেকে যখন বেরোবে তখনও বের হওয়ার মতো একটা কাইনেটিক এনার্জি তার রাখতে হবে, যেটা কাইনেটিক মানে কাইনেটিক, কিন্তু ইন টার্মস অফ প্রেশার তোমাকে এটা ক্রিয়েট করে দিতে হবে। গ্যাসটা বের করতেও এনার্জি লাগবে। আচ্ছা, অ্যাজ দ্য ক্যাটালিস্ট অ্যাক্টিভিটি ডিক্রিজেস, নক্স রিমুভাল ডিক্রিজেস, স্বাভাবিক। অ্যান্ড অ্যামোনিয়া স্লিপ, এই যে অ্যামোনিয়া যে স্লিপ, একটু অ্যামোনিয়া স্লিপ করবে, তাই না? তুমি অ্যামোনিয়া ঢুকাচ্ছ, কোনো কারণে কোনো একটা অ্যামোনিয়া রিয়াক্ট করলো না, রিয়াজেন্ট হিসেবে ঢুকে রিয়াক্ট না করে বেরোবে। যখন দেখবো যে অ্যামোনিয়া স্লিপ বেড়ে যাচ্ছে, তার মানে সাইট নষ্ট হয়ে যাচ্ছে। When the ammonia slip reaches the maximum design or permitted level, 2 থেকে 10 ppm, এখন তুমি যদি এটারে 20 থেকে 100 করে রেখে দাও সেন্সরে, তাহলে তো অ্যামোনিয়া 20 পর্যন্ত হইলেও সে কোনো আওয়াজ দেবে, তাই না? আর যদি তুমি টাইট দিতে চাও, এটা আরো কমাইতে হবে। তাহলে আমি 2 থেকে 110 ppm পর্যন্ত অ্যামোনিয়া স্লিপ কনসিডার করবো। এখন এটা যদি আস্তে করে 20 করে দিই, তাহলে অ্যামোনিয়া বেড়ে যাচ্ছে, নক্স ওইদিকে বেড়ে যাচ্ছে, কোনো খবর নেই। There are several different locations downstream of the combustion unit where SCR systems can be installed. Most coal-fired applications locate the reactor, this reactor, SCR,
downstream of the economizer and upstream of the air filter and particulate control device. এটা বেশিরভাগ ক্ষেত্রে ইকোনমাইজার এবং এয়ার ফিল্টার। তোমরা জানো প্রথম ইকোনমাইজার, গ্যাস ফ্লো ইকোনমাইজার, তারপর এয়ার ফিল্টার, তাও বেড়ে যায় চিমনি। ইকোনমাইজার এবং এয়ার ফিল্টারের মাঝে এটা বসানো যেতে পারে। The flue gas in this location is the flue gas in this location is usually within the optimum temperature window or NOx reactions using metal oxide catalyst. মানে ওই যে বললাম যে জায়গায় খুব ভালো টেম্পারেচার, ওই যে আমি একটা টেম্পারেচার বললাম মনে করো 400 ডিগ্রি সেন্টিগ্রেড, যে জায়গাটায় টেম্পারেচার সেই জায়গা আমরা সাধারণত ইকোনমাইজার, এয়ার ফিল্টার, আর নাহলে আমাকে একটু আলাদা হিট দিতে হবে। SCR may be applied after particulate matter and sulfur removal equipments. However, reading of the flue gas may be required, which significantly increases the operational cost. অন্য কোনো জায়গায় পরেও বসাইতে পারি, কিন্তু তখন গ্যাস ঠান্ডা হয়ে যায়, আলাদা হয়ে যায়। এইখানে নর্মাল যে ফিগারটা, এটা ওয়েবসাইট দেওয়া আছে, এখানে ছোট্ট করে ওয়েবসাইট দেওয়া আছে। এখানে মনে করো অ্যামোনিয়া স্টোর, অ্যাকোয়াস অ্যামোনিয়া, এয়ার ভেপোরাইজার, তাহলে এয়ার অ্যামোনিয়া মিক্সিং হয়ে তোমার এইটা হচ্ছে আমার SCR, এটা হচ্ছে ক্যাটালিস্ট বেড, এখান থেকে আমার আসতেছে ফ্লু গ্যাস, ইকোনমাইজার হয়ে সে বের হইলো, বের হইয়া এই গ্যাসটা ঢুকলো SCR ঢুকলো, SCR আমার রিয়াজেন্টে ঢুকলো উইথ এয়ার, মানে অক্সিজেন দরকার আমার, সেটা চলে গেল, ক্লিন গ্যাস চলে গেল টু ESP, ইলেকট্রিক, এই যে বলছিলাম ESP বলে অনেক সময়, ইলেকট্রোস্ট্যাটিক সেপারেটর, আসলে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর পি দিয়ে এটা চলে গেল ইনডিউস ড্রাফট ফ্যান, এখানে সাক করে নিয়ে যাচ্ছে। আমরা ড্রাফট সিস্টেম যখন পড়াবো দেখবা যে ইনডিউস ড্রাফট ফ্যানও আছে, ফোর্স ড্রাফট আছে। এখান থেকে ড্রাফট হয়ে চিমনি চলে যায়, চিমনির আগে যে ফ্যান সেটা হচ্ছে ইনডিউস ড্রাফট। আর এয়ার যখন ঢুকে, এই যে এয়ার ঢুকতেছে, এয়ার প্রিহিটার দেখো, এয়ার প্রিহিটার একদিকে এয়ারটা ঢুকতেছে, একদিকে বেরোচ্ছে, একদিকে এয়ার বেরোচ্ছে না, একদিকে গ্যাস বেরোচ্ছে। তাহলে এয়ার যখন ঢুকলো সেটা ফোর্স ড্রাফট, এই এয়ারটা বিভিন্ন জায়গায় ঘুরিয়া ফ্লু গ্যাস প্রসেস কম্বাসন হইয়া ইকোনমাইজার হইয়া এদিক দিয়ে বেরোবে। ইকোনমাইজারে একদিকে ইকোনমাইজার এটা গ্যাস টুপে পড়ে, যার কোল সাইডে একদিকে এয়ার, একদিকে ফ্লু গ্যাস। মনে রাখতে হবে এয়ার জিনিস, এয়ার মানে হচ্ছে ক্লিন জিনিস, ফ্লু গ্যাস মানে হচ্ছে এটার মধ্যে কিছু থাকতে পারে, ময়লা থাকতে পারে, সালফার ডাইঅক্সাইড থাকতে পারে। SCR can be used separately or in combination with other NOx combustion control technologies such as low NOx burners and natural gas reburn. Separately or combination use করতে পারো। Advantages, অবশ্যই অ্যাডভান্টেজ, হায়ার নক্স রিডাকশনস দেন লো নক্স বার্নার। লো নক্স বার্নারে যা হয় অ্যান্ড সিলেক্টিভ নন ক্যাটালিটিক রিডাকশন, তার থেকে হায়ার নক্স রিডিউস করা যায় SCR। অ্যাপ্লিকেবল টু সোর্সেস উইথ লো নক্স কনসেন্ট্রেশন, যেখানে নক্স কম সেটাকে আরো কমাতে চাই, SCR সুইটেবল, সেখানে এসেন্সিয়াল দেওয়া হবে না, যেখানে কম সেখানে হবে। Reactions occur within a lower and broader temperature range than essential. এটা টেম্পারেচার আমি বলছি আগে থেকে বড়, এসেন্সিয়াল একটু কম, এক্স্যাক্টলি আমার কাছে লেখা নেই, এটার রেঞ্জটা কম, একটু হায়ার টেম্পারেচার, যেহেতু ক্যাটালিস্ট নাই একটু হায়ার টেম্পারেচার লাগবে, আর ছোট রেঞ্জে অ্যাক্টিভ, এটা তোমার মোর অ্যাক্টিভ। Does not require modifications to the combustion unit. Combustion unit তোমার হাত দিতে হবে না, অর্থাৎ আমি একটা সিম্পল কম্বাসন চেম্বার যা আছে তাই যে সিস্টেমে দিয়ে বার্ন করতেছে করাও, শুধুমাত্র ফ্লু গ্যাস লাইনে সুইটেবল জায়গায় একটা আমি SCR বসাই দিই। তাহলে আমাকে জানতে হবে কোন টেম্পারেচার সুইটেবল। তাই মিট করো সবাই। ডিসঅ্যাডভান্টেজ ছাড়া তো অ্যাডভান্টেজ হয়।
সিগনিফিকেন্টলি হায়ার ক্যাপিটাল অ্যান্ড অপারেটিং কস্ট দেন লো নক্স বার্নার অ্যান্ড এসেন্সিয়ার। এইটাই ভয়, ক্যাপিটাল কস্ট নিয়ে ভয় নেই, ক্যাপিটাল বসাই দিছি, অপারেটিং কস্ট, এই কস্টটা হায়ার অপারেটিং কস্ট বলেই ভয়টা থেকে যায় যে চুপচাপ বন্ধ করে দিয়ে বসে আছি কিনা, অ্যামোনিয়াও দিলাম না, কিছু দিলাম না, ক্যাটালিস্ট বেড নষ্ট হয়ে গেছে, নক্স বের হয়ে যাচ্ছে, কে খবর নেবে, যেখানে রেকর্ড করব সেটাও রেকর্ডিং বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সব নষ্ট করে বসে আছে, কোনো রেকর্ড নেই। আচ্ছা, লার্জ ভলিউম অফ রিএজেন্ট অ্যান্ড ক্যাটালিস্ট রিকোয়ার্ড, অবশ্যই দ্যাট ইজ ইনক্লুডেড ইন দ্য অপারেটিং কস্ট। মে রিকোয়ার ডাউনস্ট্রিম ইকুইপমেন্ট ক্লিনিং, ওই যে মুভ করা, মে রিকোয়ার ডাউনস্ট্রিম ইকুইপমেন্ট ক্লিনিং, মানে অনেক সময় ক্লিনিং এর দরকার। আমরা আসলে এই কস্টলি রিয়াক্ট রিজবি মাইকটা অফ কর। may require downstream equipment cleaning, ইকুইপমেন্টগুলো ক্লিনিং, এটা না থাকলে যেটুকু ক্লিনিং দরকার ছিল এখন একটু বেশি ক্লিনিং দরকার, যাতে করে আমাদের ক্যাটালিস্ট বেডটা নষ্ট না হয়। রিজাল্টস ইন অ্যামোনিয়া ইন দ্য ওয়েস্ট গ্যাস স্ট্রিম হুইচ মে ইম্প্যাক্ট প্লুম ভিজিবিলিটি অ্যান্ড রিসেল অর ডিসপোজাল অফ অ্যাশ। যেহেতু অ্যামোনিয়া চলে যাচ্ছে, এটার এফেক্ট আছে, এটা প্লুম আকার বেড়ে যেতে পারে, অ্যাশ ডিসপোজাল একটু সমস্যা হতে পারে, সমস্যা আছে, এটা তোমাকে খুব কেয়ারফুলি এটা হ্যান্ডেল করতে হবে। এটা খুব ভালো কস্টলি জিনিস, কিন্তু অপারেটিং কস্ট হাই এবং শুড বি অপারেটেড কেয়ারফুলি। সোর্সেস অফ নাইট্রোজেন নক্স, এটা আগে বলছি, অক্সিডেশন অফ অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, এটা করে থার্মাল নক্স, ফুয়েল নাইট্রোজেন, ফুয়েল নক্স। টেম্পারেচার মোর দেন 1300 ডিগ্রি সেন্টিগ্রেড হইলে নক্স হয়, এর কম হইলে নক্স কম। আচ্ছা, লো রক্স বার্নার একটু আলাপ করলাম। নেক্সট হচ্ছে আমাদের ফুয়েলে সালফার থাকে। আমরা যখন কোল পড়াবো সামান্য করে, তখন দেখবো যে কোলে সালফারের কি পরিমাণ। সালফার থাকলে সালফার ডাইঅক্সাইড, তোমরা অ্যাসিড রেনের নাম শুনছো, অ্যাসিড রেন, সালফার ডাইঅক্সাইড, এটা পানির সঙ্গে বিক্রি করে H2SO3, আবার বিয়ে করে H2SO4, সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা বলি অ্যাসিড রেন। হঠাৎ করে বৃষ্টি হলো, গাছের পাতা সব মেরে গেল, কিছুই জানো না। আসলে আশেপাশে কোথাও প্রচুর ফুয়েল বার্ন হচ্ছে, যে ফুয়েলে হিউজ সালফার কন্টেন্ট, এটা হইতে পারে। সালফার একটা লিমিট আছে, সালফার যত বেশি হবে তত সালফার ডাইঅক্সাইড তো বাড়বেই, প্লাস ওই গ্যাসটার, যে গ্যাসটা তুমি বের করে দিবা সেই গ্যাসটার টেম্পারেচার আমরা কিন্তু অনেক কমাইতে পারি না। মনে করো 150 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা গ্যাস, ফ্লু গ্যাসের টেম্পারেচার 150 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে যদি তুমি কমায়, তুমি বলো এটা অনেক গ্যাস নিয়ে চলে যাচ্ছে। তুমি যদি বলো এখন না আমি এটা 100 ডিগ্রি করবো, করে কিছু হিট নিবো, নিয়ে অনেক এরকম আইডিয়া নিয়ে আসি, 100 থেকে 150 থেকে 100 নিয়ে আসতে, এতে করে এই সালফারের যদি এই গ্যাসে যদি সালফার থাকে, সালফার ডাইঅক্সাইড যাবো, সে কন্ডেন্স করে যাবে। সালফারের উপর নির্ভর করে ওই গ্যাস টেম্পারেচার কমাইতে হয়, যাতে তুমি বেশি কমাইতে পারতেছো। ওই জন্য আবার আরেকটা সমস্যা হলো, গ্যাসের টেম্পারেচার যদি বেশি কমাই ফেলো, ওই গ্যাসটা তো হ্যাভি হয়ে যাবে, তাহলে ওই গ্যাসটা বের হইতে ওর কষ্ট হবে। সুতরাং কিছু এনার্জি ছাড়তে হবে, এটা মানতে হবে। সুতরাং আমরা অবশ্যই বিভিন্ন ইন্ডাস্ট্রি যদি আমরা কখনো স্টাডি করি, আমরা চিন্তা ভাবনা করি মাঝে মধ্যে, যে আমরা ওইখানকে এনার্জি কিছু সেভ করে আমরা বলি যে আপনি এত এনার্জি ছেড়ে দিচ্ছেন, কিন্তু তাই বলে পুরো এনার্জি রিকভার করতে যায় না, অন্য প্রবলেম। সালফার আমি রিমুভ করতে চাই, প্রসেসটাকে বলে FGD, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। ভেরি সিম্পল টেকনিক, ছবি দেখে বুঝাই। মনে করো তোমার ফ্লু গ্যাস,
ফ্লু গ্যাস, এইখানে তুমি করবা কি লাইমস্টোন ওর স্লারি করবা, পানি দিয়া লাইমস্টোন স্লারি করে এটাকে উপর থেকে ছাড়বা, ভেরি সিম্পল। আর এই ফ্লু গ্যাসটা কি এই স্লারির ভিতর দিয়া, এই স্লারির ভিতরে আবার ইয়ারও দিতে হবে, ইয়ার দিতে হবে কেন আসতেছে, এই ফ্লু গ্যাসটা মনে করো এদিক দিয়ে বেরোচ্ছে প্লাস আমি ইয়ার দিলাম, তাহলে এই ফ্লু গ্যাসটা যখন লাইমের স্টোনের স্পেস হয়ে গেল, সে হয়ে গেল ক্যালসিয়াম সালফেট। আর এই ক্যালসিয়াম সালফেট ওয়াটার প্লাস তুমি নিচ থেকে এয়ার ফ্লো করতেছো, মিলে হয়ে যাবে জিপসাম। জিপসামটা তুমি বের করে আনো, জিপসামের কিছু কাজ আছে তুমি জানো। দিস ইজ দ্য টেকনিক। তাহলে আমার সালফার ডাইঅক্সাইড ফ্রি এক্সস্ট গ্যাস বেড়ে গেল, আমি ফ্লু গ্যাসটাকে ছাড়লাম, ফ্লু গ্যাসের উপরে স্প্রে করলো। এখন এই স্প্রে টেকনিক এগুলি নিয়ে আমার আলাপ করার দরকার নাই, অনেক ধরনের। সোজা কথা তোমাকে মনে রাখতে হবে এই স্প্রে যেটা ফেলাচ্ছ সেটার সঙ্গে গ্যাসের জন্য কন্ট্যাক্ট হয়। সুতরাং তোমরা অনেক ধরনের টেকনিক জানো, স্প্রে টেকনিক, তারপর তোমার ট্রে টেকনিক। এখন এটাকে এখানে ট্রেটা অ্যাপ্লিকেবল কিনা, কারণ এটাকে স্লারি ট্রে করতে পড়বে কিনা, সুতরাং স্প্রে ইজ গুড টেকনিক। Flue gas desulfurization technology extracts sulfur dioxide from the flue gases produced in coal-based thermal power plants. অবশ্যই ফুয়েলে কোলে সালফার থাকতে হবে। যদি সালফার জিরো হয় নো প্রবলেম, ইউ ডোন্ট নিড দিস, কিন্তু থাকে। সুতরাং বিদেশ থেকে যখন আমরা কোল আমদানি করব, আমরা অবশ্যই জানবো ওই কোলে সালফার কি পরিমাণ। বেশি সালফারওয়ালা কোল দাম কম, মনে রাখবো। where sulfur content is more than 0.5%, তাহলে এই যে একটা আমরা স্ট্যান্ডার্ড দিলাম 0.5%, এর কম হইলে দরকার নেই। তারপরও সালফারটা কত আমাদের জানতে হবে, 0.5% বেশি হলে আমাদের চিন্তা করতে হবে। সালফার ডাইঅক্সাইড is extracted from the flue gas in wet scrubber, তাহলে অ্যাজ এ জিপসাম হিসাবে তুমি এগুলি এসে বের করে ফেলবে, জিপসামের ইউজ আছে। নেক্সট হচ্ছে আমাদের এয়ার প্রিহিটার। আমাদের গ্যাস লিকুইড আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এয়ার প্রিহিটার, ইকোনমাইজার, তারপরে এয়ার প্রিহিটার। এয়ার প্রিহিটারের পরে চলে যাবে, পার্টটা মনে রাখবো। আর তোমার এটা মনে রাখবা, আমরা প্যারালাল ফ্লো, ক্রস ফ্লো যাই বলি, বাস্তবে তো এরকম হবে না। বাস্তবে তোমার ফ্লোটা মনে করো বাস্তবে এটা কি করলাম, ড্র ক্লিয়ার। মনে করো এইটা তোমার একটা পা, এটা একটা, এটার ভিতর দিয়ে কিছু একটা যাচ্ছে, মনে করো এইভাবে, এইভাবে, বোঝা গেল? অর্থাৎ এরকম করে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কি দেখতেছি আমি, আলটিমেটলি দেখতেছি এটা কিন্তু তোমার এই দিকে মুভ করতেছে, তাই না? এখন আমি যদি এইটার উপর দিয়ে একটা গ্যাস ফ্লো করি, আরেকটা যাই বলো, এই বরাবর যদি ফ্লো করি, এটাকে আমরা ধরেছি প্যারালাল, এই বরাবর যাচ্ছে, কিন্তু বিভিন্ন অংশে কিন্তু ক্রস ফ্লো আমি দেখতেছি, কিন্তু আলটিমেটলি এই ভিতরে ফ্লুইডটা, এর ভিতরে ফ্লুইডটা মুভ করতেছে তোমার এইদিকে, এইদিকে মুভ করতেছে, আর এটা এদিকে, তাহলে ইট ইজ কল্ড প্যারালাল। তাহলে এটাকে আমরা প্যারালাল বলি। তো প্যারালাল যখন আমরা বলি, এয়ার প্রিহিটার
আমরা ক্রস ফ্লো বলি, তার মানে উল্টা হয়ে গেল। অর্থাৎ আমাদের যখন ফ্লোগুলো হয় বাস্তবে, আমরা শুরুতে যখন দেখাইছিলাম প্যারালাল ক্রস, এত সুন্দর করে প্যারালাল ক্রস হয় না। হ্যাঁ, এখানে এটাকে আমরা ধরে নেবো প্যারালাল ক্রস। আমার কথাটা বোঝা গেছে? আমি কি বুঝালাম? আচ্ছা, ইউটিলাইজ সাম of the energy left in the flue gases before exhausting them to the atmosphere. Air preheater. গ্যাসের টেম্পারেচার থাকে 315 থেকে 430 ঢুকতেছে। গ্যাসেস আর কুল টু অনলি 135। সুতরাং এর এই যে 135 এখানে বলা হয়েছে, এটা ভ্যারি করে। আমি বললাম 150, ডিপেন্ডস। এটা সালফার, তারপর অনেক কিছুর উপর নির্ভর করে এইটা মানে মিনিমামটা কততে সে বেরোবে। কারণ আমার মনে রাখতে হবে এই গ্যাস, আমি একটু পড়াবো ড্রাফটে, যতই টেম্পারেচারটা কমবে এই গ্যাসটা ভারী হতে থাকবে এবং এই গ্যাসকে ডিসপার্স করতে আমার এনার্জি খরচ বেড়ে যাবে। আচ্ছা, টু অ্যাভয়েড গ্যাস কন্ডেনসেশন, এই যে গ্যাস কন্ডেনসেশন বলতে মেইনলি সালফার একটা অংশ প্লাস এখানে কিন্তু তোমার H2O থাকে। ফুয়েলের মধ্যে কার্বন, হাইড্রোজেন থেকে H2O হয়। H2O কন্ডেন্স আমরা চাই না, এটা কন্ডেন্স করি। এটা অনেক সময় বিভিন্ন করশন হতে পারে। অ্যান্ড করশন বলস অ্যান্ড অ্যালাউ দ্য ফর প্রপার ডিসপারশন ইন অ্যাটমসফিয়ার। তুমি যদি প্রপার ডিসপারশন চাও, তুমি চাবা এই গ্যাসটা যত গরম হোক, যত গরম হবে তত হালকা, তাহলে আমার ওই যে ফ্যান, ওই ফ্যানের পাওয়ার কমে যাবে, কনজাম্পশন কমে যাবে। এটা মাথায় রাখতে হবে। কিন্তু বেশি হট গ্যাস ছাড়াও ঠিক না, এনার্জি লস। দ্য এয়ার ইজ হিটেড 226 to 345। তাহলে আমরা এই ধরনের গ্যাস দিয়া টেম্পারেচার কমা এখানে নিয়ে আসি। এয়ার টেম্পারেচার আমরা এই এয়ার প্রিহিটার দিয়ে আমরা এয়ারকে গরম করি। এখন কথা হচ্ছে এয়ার প্রিহিটার এটা কি কম্পালসারি কিনা? প্রিন্সিপাল বেনিফিট হচ্ছে ইনক্রিজ থার্মাল এফিসিয়েন্সি এবার কেমন হবে? মনে করো তুমি এয়ার ঢুকাইলে গরম, এয়ার যদি তুমি গরম ঢুকাও, এনার্জিটা কে দিল? ফ্লু গ্যাস দিল বের হওয়ার আগে। ওই ফ্লু গ্যাস থেকে হিট নিতে তোমার কোনো সমস্যা নাই, তুমি নিলা। তাহলে এয়ার যখন গরম ঢুকাইলা, এয়ার ফুয়েলের সঙ্গে মিক্সড হয়ে কম্বাসন হলো। তাহলে এয়ার যদি গরম হয়, তাহলে তোমার কম্বাসন টেম্পারেচার আমি 1500 ডিগ্রি সেন্টিগ্রেড করতে চাই, আমার ফুয়েল কম লাগে। আর যদি এয়ার কম টেম্পারেচার ঢুকায়, তাহলে আমার ওই টেম্পারেচারে পৌঁছতে বেশি ফুয়েল দিতে হবে। সুতরাং এফিসিয়েন্সি ইজ এফেক্টেড বিকজ অফ দ্যাট হিট ইনপুট। ইনক্রিজ স্টিম ক্যাপাসিটি পাওয়ার বয়লার সার্ফেস। অবশ্যই তোমার হিট এনার্জি যদি কমে যায়, ক্যাপাসিটি যেটা স্টিম ইনপুটের সঙ্গে রিলেটেড। এখন কথা হচ্ছে এটা এসেনশিয়াল কিনা। এয়ার প্রিহিটার্স আর নট এসেনশিয়াল টু দ্য অপারেশন অফ স্টিম জেনারেটিং ইউনিট। দে আর ইউজড where a study of the cost indicates some money can be saved or some beneficial action, combustion beneficial. তুমি একটা ফার্নেসে হুট কইরা একটা ফার্নেসের মধ্যে ঠান্ডা বাতাস দিবা, এটাও ঠিক না। তোমার ফার্নেসের সঙ্গে অংশগুলো গরম, হঠাৎ করে ঠান্ডা জিনিস এক জায়গায় দিয়ে দিলা, বিভিন্ন জায়গায় টেম্পারেচার ডিফারেন্সটা খুব বেশি হয়ে গেল, এটা কিন্তু ভালো না। সুতরাং সব চিন্তা করতে হবে, কম্বাসন চিন্তা করতে হবে, কস্ট চিন্তা করতে হবে। সাম বেনিফিশিয়াল অ্যাকশন অন কম্বাসন বি অবটেইনড বাই দেয়ার ইউজ। তাহলে এয়ার প্রিহিটার্স নট এসেনশিয়াল, কিন্তু ইউজ হচ্ছে, কারণ সবাই এটাকে বেনিফিশিয়ালি দেখতেছে। তোমার কম্বাসন ভালো হচ্ছে, তোমার হিট ইনপুট কমে যাচ্ছে, এফিসিয়েন্সি বাড়তেছে। টু টাইপস অফ, আমরা এটা পরে আজকে ছেড়ে দেবো। টু টাইপস অফ এয়ার প্রিহিটার। একটা হচ্ছে রিকিউপারেটিভ সারফেস, আর হচ্ছে রিজেনারেটিভ। হোয়াট ইজ রিজেনারেটিভ? মনে করো এটা একটা সারফেস। এই সারফেসের উপর দিয়ে তুমি
একটা হট গ্যাস নিয়ে গেলাম, হট গ্যাস, হটটা যদি নিয়ে যাও তাহলে তোমার এই সারফেসটা গরম হয়ে যাবে। কিছুক্ষণের জন্য হট গ্যাস নিয়ে গেলা, এই সারফেসটা গরম হয়ে যাবে। এখন তুমি করলা কি, এই সারফেস উপর দিয়া হট গ্যাস নাও বন্ধ করলা, হট গ্যাস চলে গেল, হট গ্যাস নাও বন্ধ। এখন তুমি এটার উপর দিয়া কোল গ্যাস নিয়ে যাও, তাহলে কি হবে? এই কোল গ্যাস করবে কি তখন ওই প্লেট থেকে, ওই সারফেস থেকে এটা নিয়ে নেবে, চলে যাবে। আবার হট গ্যাস যাবে, এটা ইটস কল রিজেনারেশন। আর রিকিউপারেটিভ কি, এটা একটা সারফেস। মনে করো এটা একটা সারফেস, সারফেসে এই দিক দিয়ে একটা গ্যাস যাবে, এই দিক দিয়ে একটা গ্যাস যাবে, এই দিক দিয়ে হিট ট্রান্সফার হবে, এটা সারফেস। বুঝে গেল? আর যদি রিজেনারেটিভ হয় তাহলে এটা থাকবে না, এটা থাকবে না, শুধু এটা থাকবে। তার মানে রিজেনারেটিভ যদি হইতো তাহলে এই দিক, এই সারফেসে একবার হট গ্যাস যাইতো, এই সারফেসের উপর দিয়া সারফেসটা গরম হয়ে যেত, হিট স্টোর করতো। রিজেনারেটিভে হিট স্টোর করার ক্যাপাসিটি থাকতে হবে, হিট স্টোর। যে যত বেশি হিট স্টোর করতে পারবে সেটাই। একবার হট গ্যাস গেল, এটাকে গরম করে দিল, তারপর হট গ্যাস বন্ধ, কোল্ড গ্যাস গেল, এটাকে নিয়ে নিল। বুঝা গেছে? হ্যাঁ বলো তো। তাহলে রিকিউপারেটিভ, রিজেনারেটিভ আমরা নেক্সট দিন পড়াবো। 210 পাওয়ার স্টেশন আছে। কোল্ড, যেটা স্যার কোল্ড গ্যাস যেটা বলতেছেন স্যার, এই কোল্ড গ্যাসটা কোথা থেকে আসবে স্যার? ফ্লু গ্যাস তো স্যার একটাই আসছে না, ফ্লো। না, আমরা তো উই আর টকিং অ্যাবাউট এয়ার প্রিহিটার। কোল্ড গ্যাস বলতে এয়ার, আচ্ছা এয়ারকে গরম করব। হ্যাঁ, আচ্ছা, মানে আমি এটা বুঝলাম কোল হট, কিন্তু এখানে আমরা এয়ারকে গরম করব, এয়ার কোল্ড গ্যাস, ফ্লু গ্যাস থেকে হিট দিব, ফ্লু গ্যাস হট গ্যাস। তাহলে আমরা আপাতত এটুকু রাখি, কালকে বন্ধ ইনশাল্লাহ রোববার। জি স্যার। জি স্যার। আফরিন কি এ জি স্যার। সেলফি তুলতেছে নাকি? হ্যাঁ।